প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনূসের ভুলভাল ভাষণ। আপনারা ইতিমধ্যেই ভাষণের একটু ক্লিপিং শুনলেন আমার আলাপের শুরুতে। ডক্টর ইউনূস ভাষণে অনেক কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস আসলে সুস্থ কিনা সেটা মনে হয় চেক করা দরকার। কারণ ডক্টর ইউনূস বলছেন যে পৃথিবীর প্রতি 10 জনের 3 জন বাংলাদেশে বসবাস করে। পৃথিবীর 1 নম্বর জনসংখ্যার দেশ ভারতেও 10 জনের 3 জন মানে 30% মানুষ বসবাস করে না। আর সেখানে বাংলাদেশ, ভারতে পৃথিবীর 17 থেকে 18%, ম্যাক্সিমাম 18% মানুষ এই মুহূর্তে বসবাস করে। আর বাংলাদেশে এটা 2 পয়েন্ট সামথিং হতে পারে। আপনি এই মুহূর্তে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা যদি দেখেন 824 কোটি, এই যে দেখা যাচ্ছে, এবং এটি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানব শিশু পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং এটা প্রতিনিয়ত আপডেট হয়। এই 824 কোটি বা প্রায় 25 কোটি 800, এতে বাংলাদেশের জনসংখ্যা যদি দেখেন 2 পয়েন্ট সামথিং, সেখানে ডক্টর ইউনূস বলছেন প্রায় 30% পৃথিবীর মানুষ বসবাস করে। তাহলে ডক্টর ইউনূস অসুস্থ, বা তিনি পড়তেও যদি ভুল করেন, আমি মূল বক্তব্যটা পড়ে দেখেছি, সেখানে প্রতি 100 জনে 3 জন বাংলাদেশে বসবাস করে। সেই সংখ্যাটি তাকে যিনি বক্তব্যটা লিখে দিয়েছেন, যারা বক্তব্যটা লিখে দিয়েছেন, তিনি তো টেলিপ্রমোটারে পড়ছেন 3% মানুষও বসবাস করেন না, 2%, 2 সামথিং। তো কাজেই ডক্টর ইউনূস আসলে ভুলভাল বক্তব্য দিয়েই জাতিসংঘের ভাষণ শুরু করেছেন এবং জাতিসংঘে তিনি অনেক কথা বলেছেন। ভাষণে তিনি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত, রোহিঙ্গা সংকট, গাজায় গণহত্যা, পারমাণবিক অস্ত্র, বৈশ্বিক যুদ্ধ সংঘাত, জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি জাতিসংঘের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, জাতিসংঘের প্রশংসায় ভেসেছেন। কিন্তু তার বস ডোনাল্ড ট্রাম্প স্বয়ং জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন গত 23 সেপ্টেম্বর মঙ্গলবারের ভাষণে, এবং জাতিসংঘের সাথে কাটছাট তো আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে। তো কাজেই ডক্টর ইউনূস আসলে জাতিসংঘে কি ভাষণ দিলেন সেটি খুব গুরুত্বপূর্ণ নয়। আমি শুরুতেই আপনাদের দেখালাম যে ভুলভাল বক্তব্য দিয়েই তার ভাষণটার শুরুর দিকেই তিনি এই ভুলভাল বক্তব্য দিয়েছেন। কাজেই এই ভুলভাল বক্তব্য কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ জাতির জন্য বা পৃথিবীর জন্য কি বয়ে আনবে, আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি। একই সাথে বলতে হয় যে গতকাল ডক্টর ইউনূসের ভাষণের দিনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন, এবং সেই নেতানিয়াহু ভাষণ দেবার প্রাক্কালে পৃথিবীর প্রায় শতাধিক দেশের কূটনীতিকরা জাতিসংঘ সভাকক্ষ ত্যাগ করেছেন, বয়কট করেছেন। কিন্তু যেটি জানা যাচ্ছে ডক্টর ইউনূস বয়কট করেননি। যাই হোক, ডক্টর ইউনূস তার ভূমিকায় অবতীর্ণ হবেন। আরেকটি আমি 2টি প্রসঙ্গ আলাপে এনেছি। আরেকটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের ছবি। আজকে আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন যে ডক্টর ইউনূসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথিত একটি ছবি পোস্ট করা হয়েছে, এবং সেই ছবিতে বলা হয়েছে যে এই ছবিটি গত 23 সেপ্টেম্বর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের যে সংবর্ধনা, সেই সংবর্ধনায় তোলা হয়েছে। 23 তারিখে ছবিটা তোলা হলো, ছবিটা পোস্ট করা হলো 27 তারিখে। আমি এই ছবি নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম গতকালকে। তাতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূস আসলে ছবি উঠাতে পারেননি। কোনটা সঠিক? আপনি কি মনে করেন আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনি কি মনে করেন যে 23 তারিখে ছবি ওঠানো হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যাওয়া
ডক্টর ইউনূসের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি। 23 তারিখ ছবি উঠালেন, ছবি পোস্ট করলেন 27 তারিখ। এটা কি আপনি বিশ্বাস করেন? এই ছবিটা কি জেনুইন? এই ছবিটা কি ক্রিয়েটেড নয়? এই ছবিটা কি এডিটেড নয়? আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি, সেটি সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি, এবং সেই ছবি ওঠানোর সাথে সাথে ফেসবুক গরম করে দেওয়ার কথা, টুইটার গরম করে দেওয়ার কথা, কিন্তু গরম করা যায়নি। এটিকে এডিট করতে সময় লাগলো। এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর আমি পাবো না। গত বছর অধিবেশনেরও অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি এবং কখনোই পাবো না, আজও পাবো না। বাংলাদেশের মানুষ আমরা খুব সহজ সরল মানুষ, আমরা সহজেই ভজে যাই বলে একটা কথা আছে। আমরা আসলে ভজে যাই। এই ভজে যাওয়া আমাদের যতক্ষণে না বন্ধ হবে ততক্ষণে আমাদের মুক্তি নেই। আমি বারবার বলি যে ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তার নামের আগে নোবেল বিজয়ী না লিখলে বা না বললে হয়তো পাপ হয়ে যেতে পারে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষ আপনাদের জন্য গত 1 বছরে কি করেছে? আপনারা প্রত্যাশা করেছিলেন যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে। ডক্টর ইউনূসের আসলে পৃথিবীতে কোথাও কোনো গাল গল্প ছাড়া কোনো গ্রহণযোগ্যতা আছে গত 1 বছরে দেখেছেন? দেখেননি। কাজে বলবার কিছু নেই। জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস একটা ব্যর্থ ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের প্রভাব পৃথিবীতে কিছুই নেই, আমি বারবারই বলছি। এবং অবশেষে একটা ছবি আমরা প্রকাশ হতে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেই ছবিটি নিয়েও প্রশ্ন রেখে দিলাম। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল, এবং প্রত্যাশাটা এমন ভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন, তারা এখন কি ভাবছেন? সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন। শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন, এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ডক্টর ইউনূস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র 7 জন। বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায়, টেলিভিশনের টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা, বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে, বিশ্বমাঠের খেলোয়াড়। এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র 7 জন নিয়ে তিনি বিদেশ সফরে যান। এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন? জানেন সফর সঙ্গী কতজন? তার 2 কন্যা, তার ভাতিজা, তার বন্ধু বান্ধবী সব সহ 104 জন। 104 জন সফর সঙ্গী। এর ভিতরে তার প্রেস উইং থেকে 11 জন। প্রেস উইং এর 11 জনের কাজটা কি? সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি, তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, নো কোনো জবাব দেওয়া যাবে না, ঠেলে নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী যিনি। এটাই হচ্ছে ইউনূস। বাংলাদেশে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি বিএনপি ঘরানার মানুষ। তাকে আমি জানতে চেয়েছিলাম যে ইউনূস সাহেবের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন। তিনি বলেন যে এটা নিয়ে আমার আলাদা কোনো মন্তব্য নাই। আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব বাটপার। এই বিশ্ব বাটপারকে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই। তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলোয় থাকি সেখানে দেখেন, আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞাসা করার আগে বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বাটপার নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্বমাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে, আপনি কিভাবে দেখেন? উনি বললেন হ্যাঁ না, সে কিছু খেলোয়াড়, সে কিভাবে বাটপাড়ি করতে হয় এই বাটপাড়িতে সে অসাধারণ। যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় 2টি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন। যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না,
টার্গেটটা হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি বিরোধে যাতে লিপ্ত না হয়, ইউনূস তাদেরকে নিয়ে কিভাবে সমঝোতা করবেন সেটাই টার্গেট। এখন বিএনপি নেতাকর্মীরা মনে করছে ইউনূস আমাদের গুরুত্ব দেশে আমাদের মহাসচিবকে নিয়ে গেছে। বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত হলো তাদের সঙ্গে বাটপাড়ি করা হয়েছে। তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয়, তাহলে জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার, এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন, সেই ডেলিগেশনের জন্য যে ভিসা। আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের, বেসরকারি কোন সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের, রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম। ভিসায় উল্লেখ থাকে এ, বি, সি বা A1, B2 এরকম ভাবে উল্লেখ থাকে। এখানেও তিনি বাটপাড়ি করছেন, যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন। সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা জাতিসংঘের প্রোগ্রামে অ্যাসাইন হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন। এই যে ভিসা কেলেঙ্কারির ঘটনা, এটা একটা বাটপাড়ি। তাদেরকে বলা হয়েছে জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাচ্ছি, আদৌ তো তারা জাতিসংঘের অধিবেশনের জন্য অ্যাসাইন্ড ভিসাই না। কিভাবে বাটপাড়ি করছে, জাতিকে বুঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি, বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি। আসল কথা হলো ওখানে বসে একটা কনস্পিরেসি করবে, সেই জন্য যাচ্ছে, সেটা আর একটা বাটপাড়ি। তৃতীয় বাটপাড়ি বলছে বিদেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না। 7 জনের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গোয়েবলস আছে শফিক। গতবার ওই 7 জনের ভিতরে তার ভাতিজা ছিল, তার মেয়ে ছিল, আর এবারে 104 জনের ভিতরে তার 2 মেয়ে, তার ভাতিজা, তার বান্ধবী সহ আশেপাশে যা আছে সব নিয়ে গেছে। কার টাকায়? আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায়। যারা বলছিলেন ইউনূস আসার পরে আর কোনো চিন্তা থাকবে না, পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য, দুধের নহর বইয়ে দেবে, দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে, হেভেনে পরিণত করে দেবে। তারা কি জানেন ওনার এই 12টি সফরে কোন দেশ থেকে 1 বস্তা চাল পরিমাণ আসে নাই, 1 বস্তা গমও আসে নাই? জানেন কিনা? বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি 3য় শ্রেণীর পুরস্কার নিতে ইংল্যান্ডে টিম সহ এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন, যেটা আদৌ কোনো রাষ্ট্রীয় সফর ছিল না। একইভাবে 104 জনকে নিয়ে যাচ্ছেন। এই 104 জনের জাতিসংঘে কাজটা কি? তারা ওখানে ঘাস ছিঁড়বে? প্রেস উইং এর 11 জনের কাজটা কি? সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি। অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোনো ছবি দেখলাম না। যারা ডক্টর ইউনূসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন, শেখ হাসিনার সমালোচনা করতেন, তারা মুখ খুলে 2 কথা বলবেন এই বাটপাড় সম্পর্কে? আমি বাটপাড় বলি না, গণমাধ্যমই তাকে বাটপাড় বলে, গণমাধ্যমে আসা আলোচকরাই তাকে বাটপাড় বলে। এই বাটপাড় যতদিন আছে ততদিন রাষ্ট্রের ক্ষতি করা ছাড়া কোনো উপকার হবে না। যারা ইউনূস সাধনায় মগ্ন হয়েছিলেন, যারা ইউনূসের ভিতরে মহান কিছু খুঁজে পেয়েছিলেন, এই ইউনূস যে কি এটা আরো বুঝবেন, আরো কয়েকদিন গেলে বুঝবেন। সুদখোর, সুদের কিস্তি আদায় করা, দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া, নিজের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া, নিজের ট্যাক্স মওকুফ করা, নিজের আদম ব্যবসার লাইসেন্স নেওয়া, নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া, ডিজিটাল ওয়ালেট নেওয়া সহ যতটা একজন সেলফিশ স্বার্থান্বেষীর পক্ষে করা সম্ভব সবটাই এই লোকটি করেছেন। আপনাদের ঘুম ভেঙেছে? যাদের ঘুম ভাঙেনি তারা আরো বুঝতে পারবেন অন্ধকারে দেশটাকে কোথায় কোথায় সে বিক্রি করলেন কিনা।
সে হিসাবটাও বেরিয়ে যাবে, সেদিন খুব দূরে না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যারা এই জাতীয় একটা লোককে স্বাগত জানিয়েছিলেন, তার উদ্দেশ্যে মহান মহান বাণী দিয়েছিলেন, এই বিশ্ব বাটপার দেশটাকে কিভাবে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে, দেশটাকে মপতন্ত্রে পরিচালিত করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা, প্রশাসন সব কিভাবে ধ্বংস করে দিয়েছে, তার স্বরূপ ইতোমধ্যে উন্মোচিত হয়েছে, বাকিটাও উন্মোচিত হবে। অপেক্ষায় থাকুন। এ যে কত কর্দমাক্ত সে চিত্র বুঝতে এখনো যাদের বাকি আছে, তাদের ঘুম আর কখনো ভাঙবে না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুখে থাকেন, নিরাপদে থাকেন।